সদ্য প্রাপ্তবয়স্ক মেয়েদের দেহ ভোগ করে অমাবস্যার রাতে সেই মেয়েদের নগ্ন অবস্থায় গভীর অরণ্যে গাছের সাথে বেঁধে বিষাক্ত তীর ছুঁড়ে একে একে হত্যা করে অত্যাচারী রাজা লুইস। তারপর তাদের শরীরে রক্ত দিয়ে গোসল শেষে মেয়েদের নিষ্প্রাণ দেহগুলো সেই গভীর অরণ্যে মাটি চাপা দেওয়া হয়। আর যেখানে সেখানে মাটি চাপা দেওয়া হয় সেখানে একটি করে গোলাপের গাছ রোপণ করা হয়। এখানে গোলাপ গাছে ফুল ফোটে, কিন্তু তার রং কালো। এই ফুলে কখনো ভ্রমর, প্রজাপতি অথবা মৌমাছি বসে না। শোনা যায় এই কালো গোলাপের মধু ভয়ঙ্কর বিষাক্ত, এবং রাজা লুইস লোকজন দিয়ে এই ফুল সংগ্রহ করায়। তারপর ওই কালো গোলাপ ছেঁচে এর রস বের করে সেই রস প্রতিটি তীরের ডগায় মাখিয়ে নেয়। এই রস এতটাই বিষাক্ত যে তীর কারো শরীরে ঢোকানোর সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড বিকল হয়ে মৃত্যু অনিবার্য। এই বনের ঠিক এইখানে কেবলমাত্র গোলাপ গাছগুলো ছাড়া অন্য সব গাছ, ঘাসপাতা, লতা সবই মৃতপ্রায়। নেই কোনো পাখির কাকলি। সারাক্ষণ মৃত্যুপুরীতে থমথম নিস্তবতা। এখানকার প্রকৃতি যেন প্রাণ হারিয়েছে অনেক আগেই। রাজা লুইসের নিষ্ঠুরতার পাশে একটা আদি আমলের পুরনো ছোট্ট ঘরের মতো। তার দেওয়ালে শ্যাওলা ও পরগাছা ঝুলছে। এই ঘরে নিষ্ঠুরভাবে সারা রাত মেয়েদের দেহ ভোগ করে লুইস। পরপর 10 দিন 10টা মেয়ের দেহ ভোগ করে তারপর অমাবস্যার রাতে তাদের হত্যা করে। ঠিক অমাবস্যা আসার ঠিক দিন 10 আগের থেকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গায়েব হতে শুরু করে নবযৌবন মেয়েরা। তারা কোথায় যায় আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, এবং এই রহস্য ভেদ করা কারো পক্ষে সম্ভব হয়নি। হবে কি করে? লুইস এসব কর্মকাণ্ডে যারা জড়িত তারা সকলের অন্তত বিশ্বস্ত। আর কেউ ভুলেও যদি লুইসের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার ঘাড় থেকে মাথা আলাদা হবে, সেটা তারা ভালো করে জানে। রাজা লুইস একজন অপদেবতার পূজারী। সেই অপদেবতার সন্তুষ্টির জন্য নবযৌবনা মেয়েদের রক্ত দিয়ে গোসল করে তাদের দেহ মৃতবনে মাটি চাপা দেয়। লুইস রাজপ্রাসাদে এ যাবৎ কেউ আক্রমণ করে রক্ষা পায়নি। রাত বেরাতে কেউ লুইসের প্রাসাদে আক্রমণ করতে এলে সকালে তাদের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায় প্রাসাদের আশেপাশে। শোনা যায় এসব নাকি ওই অপদেবতার কাজ। তারাই লুইসের রাজপ্রাসাদের রক্ষাকারী। রাজপ্রাসাদের উত্তর দিকে ছোট্ট কাঠের একজন কাঠুরিয়া হলো রহিম। বনে জঙ্গলে কাঠ কেটে সেগুলো বিক্রি করে জীবিকা নির্ভর করেন। সেই সকালে বের হয়, সারাদিন জঙ্গলে কাঠ কেটে সেগুলো আটি বেঁধে অল্প অল্প করে নিয়ে এসে গঞ্জের হাটে বিক্রি করে। অল্প স্বল্প যা রোজগার হয় তাই দিয়ে টেনে টুনে দিন চলে যায়। আজ কাঠের সন্ধানে ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়, এবং ফেরার সময় মৃতবনের পাশ দিয়ে আসার সময় কালো গোলাপ দেখে থমকে দাঁড়ায়। কিছুক্ষণ তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে গাছ থেকে একটা কালো গোলাপ ছিঁড়ে হাতে নেয় রহিম। দেখতে দেখতে মেয়েটার বয়স 18 হয়ে গেল। আদরের সেই ছোট্ট মেয়ে আয়শা আজ বড় হয়ে গেছে, কিন্তু বাবা হিসেবে মেয়েটির মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়া ছাড়া মেয়ের আর কোনো সগাল্লাদ পূরণ করতে পারেনি। দুধে আলতা গায়ের রং, আয়শার দীঘল কালো চুল, চোখ দুটো মায়াবী সাগর। সৃষ্টিকর্তা যেন রহিমের ঘরে হিসেবে স্বর্গের পরি পাঠিয়েছেন। রহিম এই ভেবে কালো গোলাপ ছিঁড়ে নিয়ে হাতে নিয়েছে যে এটা গিয়ে আয়েশাকে দিলে অনেক খুশি হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চোখের পলকে একটি ভয়ঙ্কর কালো সাপ এসে ফনা তুলল। তাই দেখে রহিম ভয়ে দৌড়াতে শুরু করলো। সাপটাও পেছন পেছন রহিমকে তাড়া করছে। অনেক দূরে দৌড়ে আসার পর গাছের শেকড়ে পা আটকে যায় রহিমের। পা একটুখানি কেটেও যায়। গোলাপটা পায়ের কাছেই পড়েছিল, এবং কাটার জায়গা থেকে রক্ত বের হওয়ার সাথে সাথে কালো গোলাপ সেই রক্ত শুষে নেয়। সেটা রহিম খেয়াল করেনি। গোলাপটা তুলে হাতে নিয়ে রহিম খেয়াল করলো সাপটা নেই। গোলাপটা কাঁধে ঝোলাতে পুঁটলিতে ভরে ধীর পায়ে হেঁটে বন অতিক্রম করে লোকালয়ে আসলো রহিম। রহিমের বাড়ির ভেতর ঢোকা মাত্রই এক হাতে জগ, অন্য হাতে পানির গ্লাস হাতে নিয়ে হাসি মুখে উপস্থিত আয়েশা। ক্লান্ত মুখে হাসি রেখা ফুটে রহিম বলে, আমি আসলে তুই কি করে টের পেয়ে যাস মা? তুই কি আমার ফেরার পথ চেয়ে বসে থাকিস? মিষ্টি হেসে আয়েশা বলল, সে পরে বলবো বাবা, আমি পানি ঢেলে দিচ্ছি, তুমি আগে হাত মুখ ধুয়ে নাও। হাত মুখ ধুয়ে সামনে খোলা বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে আরাম করে বসে খানিকটা বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করার জন্য চোখ বন্ধ করে রইল রহিম। এদিকে উঠোনে আয়েশার পেছন পেছন ঘুরঘুর করছে তার পোষা প্রিয় ছাগল লক্ষ্মী। আয়েশার খোপায় গোজা বেলি ফুলটা হঠাৎ পড়ে যেতে
যেতে একটা প্রজাপতি পরিণত হয়ে গেল। ছাগল লক্ষ্মীর সামনে সামনে উঠতে লাগলো, আর লক্ষ্মী তাকে ধরার জন্য পেছন পেছন ছুটতে লাগলো। আয়শা খপ করে প্রজাপতিতে ধরে ফিসফিস করে বলল, মায়াপরি, এখন দুষ্টুমি করার সময় নয়, বাবা বিশ্রাম নিচ্ছে তো। হাতের মধ্যে প্রজাপতি আবার ফুলে পরিণত হলো। ফুলটা খোপায় গুজে ঘরে গিয়ে একটা বাটিতে করে মুড়ে আর এক গ্লাস পানি এনে বাবার সামনে রাখলো আয়শা। মুড়ি খেয়ে রহিম পুটলি থেকে কালো গোলাপটা বের করে হাসি মুখে আয়শার হাতে দিয়ে বলল, গোলাপটা ভীষণ সুন্দর, তাই না মা? এরকম কোনোদিন দেখেছিস? গোলাপ হাতে নিতে আয়শার শরীরে সমস্ত লোম খাড়া কাটা দিয়ে উঠল। আয়শার খোপায় গোজা ফুলটা আচানক প্রজাপতি হয়ে উড়ে গেল, আর ছাগল লক্ষ্মী হঠাৎ কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। এদিকে অত্যাচারী রাজা তুলে আনা একটি মেয়েকে বিবস্ত্র করে তার দেহে ঝাঁপিয়ে পড়ে দেহ ভোগ করতে শুরু করে হঠাৎ থেমে গেল। অশুভ শক্তির বদৌলত বুঝতে পারল কালো গোলাপ অন্য কারো হাতে পড়েছে। একটা চাকু দিয়ে নিজের আঙ্গুল কেটে রক্ত বের করে ছোট্ট একটা পুরনো আমলের আয়নায় দুফোঁটা রক্ত ফেলতে আয়নায় আয়শার মুখটা ভেসে উঠল। আয়শার চেহারা দেখে রাজা লুইস মনে মনে ভাবল, একটা মেয়ের হাতে যখন এতটা চিন্তার কিছু নেই, কিন্তু রাজা মন আয়শার সৌন্দর্যে আটকে গেল। রাজা সঙ্গে সঙ্গে তার সেনা সৈন্যদের ডেকে আয়শাকে খুঁজে বের করার হুকুম দিলেন। এদিকে আয়শার বাবা রহিম বিশ্রাম শেষে উঠে বাড়ির বাইরে চলে গেলে কোনো কাজে। আয়শার হাতে গোলাপ, আর তাই দেখে ছাগল লক্ষ্মী ছটপট করছে অবিরাম। বোবা প্রাণী নাকি টের পেয়ে যায়, হয়তো সেই কারণে লক্ষ্মী ওরকম করছে। হঠাৎ দৌড়ে এসে লাফিয়ে উঠে আয়শার হাত থেকে গোলাপটা কামড়ে মুখে নিয়ে চাবাতে লাগলো লক্ষ্মী। একটু পরেই লক্ষ্মী নিজেই মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে গেল। আয়শা হাঁটু গেড়ে বসে লক্ষ্মীর মাথা কোলে নিয়ে হাহাকার করে উঠল। লক্ষ্মী নিস্তেজ প্রাণহীন। আয়শার বুঝতে বাকি নেই ওই কালো গোলাপ ভয়ঙ্কর এবং রহস্যময়। আয়শার বাবা বাড়ি ফিরে আসার আগেই আয়শা তার ছাগল লক্ষ্মীর মৃতদেহ বাগানে এনে মাটি চাপা দিল। রাতে বিছানায় শুয়ে ঘুম নেই আয়শার দু চোখে। যেভাবেই হোক ওই কালো গোলাপের রহস্য উদ্ধার করতেই হবে। মধ্যরাতে চাঁদকে গ্রাস করে নিয়েছে রাক্ষসী কালো মেঘ। পৃথিবী নিকষ আলো অন্ধকারে ঢেকে পড়েছে। কেমন এক অস্থিরতা বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো আয়শা। হঠাৎ আয়শার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব হতেই আয়শা তুড়ি বাজালো। সঙ্গে সঙ্গে বালিশের পাশে রাখা বেলি ফুলটা জ্বলন্ত প্রজাপতি হয়ে আলো ছড়িয়ে রুম আলোকিত করে ফেলল। সেই আলোয় আয়শা দেখল খাটের পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে তার স্বামী সুলেমান। আয়শা ভীষণ অবাক। এই রাজ্যে রাজা লুইসের একটা নিয়ম আছে, প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেওয়ার আগে অবশ্যই তার অনুমতি নিতে হবে। যদি মেয়ে সুন্দরী হয় তাহলে অত্যাচারী লোভী লুইস সেই মেয়েকে এক রাত তার কাছে রেখে দেহ ভোগ করে তারপর ফেরত পাঠায়। এসব থেকে বাঁচাতে আয়শার বাবা 2 বছর আগে গোপনে সুলতানের সাথে আয়শার বিয়ে দিয়ে দেয়। তখন আয়শার 16 বছর ছিল। বিয়ের দিনে সুলেমান চলে যায় পাশের রাজ্যে যুদ্ধ কৌশল রপ্ত করতে, আর ফিরল এই 2 বছর পরে। এখন আয়শা প্রাপ্তবয়স্ক। সুলেমান একটা বেলি ফুলের মালা বের করে আয়শার গলায় পরিয়ে দিল। লজ্জায় আয়শার ফর্সা মুখটা লাল হয়ে গেল। আয়শাকে টেনে তুলে বুকে জড়িয়ে রাখলো কিছুক্ষণ। আয়শার হার্টবিট স্পষ্ট অনুভব করলো সুলেমান। পাজা কোলা করে আয়শাকে কোলে তুলে চোখে চোখ রেখে সুলেমান বলল, দীর্ঘ প্রতীক্ষার শেষে সফল হয়ে আমি আমার মনমহলের রানীর দরবারে ফিরে এসেছি। আজ এই রাত আমার জীবনের শ্রেষ্ঠ রাত। আমি আমার প্রিয়তমার স্পর্শে ঘুমকে বিদায় জানালাম। এই রাত একান্ত আমাদের কাছে আসার ভালোবাসার। কেমন অন্যরকম এক ভালো লাগার অদ্ভুত উত্তেজনা আয়শার শরীরে মৃদু কাঁপছে। আয়শা খাটে বসিয়ে পকেট থেকে একজোড়া নুপুর বের করে আয়শার পায়ে পরিয়ে দিয়ে সুলেমান বলল, আমার সহধর্মিণী, তোমার তুলনা তুমি নিজেই। আমি যত দেখি ততই ডুবি তোমার মায়াবী 2 চোখে। বিছানার আয়শার পাশাপাশি শুয়ে আয়শাকে কাছে টেনে বুকে জড়িয়ে আয়শার ঠোঁটে চুমু খেতে লাগলো সুলেমান। কেমন এক ভালো লাগা ও আনন্দ খেলে যাচ্ছে আয়শার শরীরে। নিজেকে নিয়ন্ত্রণ রাখা অসম্ভব। সুলেমান ধীরে ধীরে আয়শার ঠোঁট, কপাল, গলার বুকে ঠোঁটের স্পর্শ ভালোবাসার আবেশ ছড়িয়ে দিচ্ছে, আর আয়শা পাগলের মতো সেই আবেশ উপভোগ করতে করতে নিজেকে সুলেমানের কাছে পুরোপুরি উন্মুক্ত করে দিচ্ছে। সুলেমান আলতো করে হাত বুলাতে লাগলো আয়শার স্পর্শকাতর স্থানে। আদরে আদরে দুজন দুজনকে পুরোপুরি বাবার নেশায় উন্মুক্ত। সুলেমান ধীরে ধীরে আয়শার শরীরে কাপড় খুলতে লাগলো। আয়শা আবার তুড়ি বাজাতে জ্বলন্ত প্রজাপতি ফুলে পরিণত হলো। আলো নিভে গেল। তারপর আয়শা ও সুলেমান দুজনে একান্ত সুখের ভুবনে হারাতে লাগলো।
সামনে অমাবস্যা প্রায় সন্নিকটে। রাজা লুইস তার লোকজনটিকে হুকুম দিলেন একদিনের ভেতরে যেন 10 জন যুবতী মেয়েকে এনে রাখা হয় এবং তাদের মধ্যে যেন অবশ্যই আয়েশা মেয়েটা থাকে। রাজার হুকুম পাওয়া মাত্র সৈন্যরা বড় বড় মহিষ জবাই করে বিশাল বিশাল পাতিলে বিরিয়ানি রান্না শুরু করে দিল। এই বিরিয়ানি এই কারণে যে রাজা লুইস প্রায় সময় তার রাজ্যের বিভিন্ন অঞ্চলে গরিব প্রজাদের জন্য খাবার পাঠায়, কিন্তু এই খাবারের রহস্য কেউ জানে না, জানলে আর কেউ এই খাবার খেতই না। যে অঞ্চলে এই খাবার দেওয়া হয় সেই অঞ্চলের প্রতিটি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে গিয়ে রাজার সৈন্যরা দেখে আসেন কোন বাড়িতে সুন্দরী যুবতী মেয়ে আছে। পরে গিয়ে সেই বাড়ি থেকে সেই মেয়েদের তুলে আনে হয় রাতের আধারে। এদিকে প্রজারা ভাবে মৃত বনে আস্তানা গেড়ে থাকা ডাকাতরাই মেয়েদের তুলে নেয়। গরিব প্রজাদের খাবার দেওয়ার কারণে রাজাকে সবাই ভালোবাসে, তাই তাকে কোনোদিন সন্দেহ করেনি। আর প্রজাদের এই ভালোবাসা ভালোবাসা আর বিশ্বাসের সুযোগ নিয়ে দিনের পর দিন তাদের ঠকিয়ে যাচ্ছে বিশ্বাসঘাতক রাজা লুইস। সন্তান হারানোর এতগুলো পরিবার হাহাকার এবং চোখের পানি রাজা লুইস পতনের কারণ হয়ে দাঁড়াবে সেটাও নিজেও কল্পনা করতে পারেনি। গত মাসে যখন পাশের অঞ্চল থেকে মেয়েগুলো গায়েব হলো, আয়েশার মনে তখন একটা সন্দেহ দানা বেঁধেছিল। যখন যে অঞ্চলে রাজা খাবার পাঠায় তখন সেই অঞ্চলে কিছু মেয়ে গায়েব হয়। এর পিছনে রাজার কোনো হাত নেই তো? এতদিন এই সন্দেহের কথা কাউকে বলেনি আয়েশা, এখন ভাবছে সুলেমানকে বলবে কি না। এদিকে শারীরিক মেলামেশা শেষে আয়েশার বুকের উপর থেকে নেমে এক গ্লাস পানি খেয়ে আয়েশার বুকে মাথা রেখে সুলেমান বলল, চলো আজ রাতে আমরা সেই ভালোবাসার বীজ বপন করি, যে বীজ অঙ্কুরিত হয়ে তোমাকে মাতৃত্বের স্বাদ দিবে আর আমাকে পিতৃত্বের অহংকার। চলো আর একবার আমরা দুজন দুজনায় হারিয়ে যাই। কথা শেষে সুলেমান আয়েশার বুকে টেনে আয়েশার ঠোঁটে চুমু খেতে লাগলো। আয়েশা বলল, আমাদের সন্তান পৃথিবীতে আসার আগে আমার একটা ইচ্ছে পূরণ করতে হবে। সুলেমান বলল, সেটা কি? আয়েশা বলল, আমাদের রাজ্য থেকে যে মেয়েগুলো গায়েব হয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। এই রহস্যের সমাধান আমরা করতেই হবে। এর কি কারণ হতে পারে? সুলেমানকে জিজ্ঞাসা করল। আয়েশা বলল, নিশ্চিত নয়, তবে একটা বিষয় খেয়াল করেছি আমি। রাজা লুইস যখন যে অঞ্চলে ওই বিশেষ খাবার দিয়ে যায় তার কিছুদিন পর সেই অঞ্চলে যুবতী মেয়ে গায়েব হয়ে যায়। কোথাও না কোথাও ওই খাবারে মেয়েগুলো গায়েব হবার সাথে সম্পৃক্ত নয় তো? আমি এই রহস্য আর এই রাজ্যের মেয়েদের যতদিন এই বিপদ থেকে মুক্ত করতে না পারবো ততদিন আমি কোনো সন্তান নিতে চাই না। সুলেমান মুচকি এসে আয়েশাকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, তুমি যা বলো তাই হবে এবং সর্বক্ষণ আমাকে তোমার সঙ্গে পাবে, কথা দিলাম। আয়শা মিষ্টি এসে সুলেমানের ঠোঁটে একটা চুমু খেয়ে সুলেমানকে বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আয়শার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সুলেমানও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আয়শা বাবা আবার জঙ্গলে কাঠ কাটতে গেল। সারাদিন কাঠ কেটে সন্ধ্যায় ফেরার পথে আবার সেই মৃতবনের পাশ দিয়ে যাবার সময় কালো গোলাপের দিকে চোখ পড়তে থমকে দাঁড়ালো। নিজের অজান্তে এক পা দুপা করে কালো গোলাপের বাগানের দিকে এগিয়ে এসে একটা গোলাপ হাতে নিয়ে ধরতে গোলাপ গাছের পাতাগুলো ভয়ঙ্কর কালো সাপ হয়ে পেঁচিয়ে ফেললো আয়েশার বাবাকে। পাশে একটা সুড়ঙ্গের মুখ খুলে গেল। সাপগুলো আয়েশার বাবাকে টেনে সেই সুড়ঙ্গ দিয়ে ভিতরে নিয়ে গেল। এদিকে দুপুর গড়িয়ে বিকেল শেষে সন্ধ্যার ঠিক আগে আগে আয়েশার বাবা বাড়ি ফিরে আসে, কিন্তু আজ এখনো ফিরে এলো না। চিন্তায় ছটপট করছে আয়েশা। সন্ধ্যায় গড়িয়ে রাত, বাবা এখনো ফেরেনি। আয়েশার মায়াপরী বলে ডাকতেই সামনে একটা সোনালি প্রজাপতি দৃশ্যমান হলো। মায়াপরী, আমি আমার বাবাকে দেখতে চাই, সে কোথায় আছে? বলল আয়েশা। শূন্য ভাসমান সোনালি প্রজাপতি সোনালি আলো বিকিরণ করতে লাগলো। সেই আলোর ভেতরে ঝাপসা করে ফুটে উঠল আয়েশার বাবার মুখটা। কতগুলো সাপ তাকে জড়িয়ে রেখেছে শক্ত করে। আয়েশার বাবার চোখে মুখে ব্যথা যন্ত্রণার ছাপ স্পষ্ট। আশার এক মুহূর্ত দেরি না করে সুলেমানকে সবকিছু বলে সুলেমানের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আয়শা মায়াপরীকে বলল, মায়াপরী, তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাও। জ্বলন্ত প্রজাপতি মায়াপরী আগে আগে উঠতে লাগলো আর আয়শা সুলেমান তার পিছন পিছন এগিয়ে চলল। গ্রামের শেষে এসে জঙ্গলে ঢুকে কিছু দূর যাবার পরে আর এগোতে পারছে না কেউ। মনে হচ্ছে কোনো অদৃশ্য দেওয়াল চোখে দেখা না গেলেও অদৃশ্য কিছুর সাথে ধাক্কা খেয়ে পিছিয়ে আসতে হচ্ছে। হঠাৎ ছোট্ট একটা ব্যাঙ দৃশ্যমান হয়ে সামনে লাফালাফি করতে লাগলো। সেটা থেকে সুলেমান ব্যাঙকে একটা লাথি মারতে ব্যাঙটা ছিটকে সেই অদৃশ্য দেওয়াল পর্যন্ত গিয়ে ধাক্কা খেয়ে আবার পিছনে ছিটকে এসে বিশালকৃত ধারণ করলো। তাই দেখে সুলেমান ও আয়েশা ভীষণ অবাক। ব্যাঙটা হাতের ইশারায় কিছু একটা বোঝাতে চাইলো। সুলেমান বুঝতে পারলো ব্যাঙটা আয়েশা ও সুলেমান তার পিঠে উঠে বসতে বলছে। সুলেমান ও আয়েশা ব্যাঙের পিঠে উঠে বসলো। ব্যাঙটা
পেট ভর্তি হওয়া নিয়ে প্রচণ্ড শক্তি দিয়ে এক লাফে মুহূর্তের মধ্যে কয়েকশো হাত উপরে উঠে সেই অদৃশ্য দেওয়াল অতিক্রম করে ওপাশে গিয়ে পড়তে লাগলো নিচের দিকে। এদিকে জঙ্গলে রাজা লুইস নিয়োজিত রক্ষীর উপর থেকে ব্যাঙকে পড়তে দেখে নিচ থেকে তীর ছুড়ল। একটা তীর এসে ব্যাঙের পেটে ঢুকতে পেট ফুটো হয়ে গেল। মুহূর্তের মধ্যে ব্যাঙটি আবার ছোট্ট হয়ে গেল। আয়শা ও সুলেমান দুজনে জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো ভীষণ গতিতে। এই গতি নিচে পড়তে শরীরে হাড়গোড় আর আস্ত থাকবে না কারো। কতগুলো মাকড়সা দৃশ্যমান হয়ে সুলেমান ও আয়শাকে যে সোজা নিচের দিকে নেমে আসছে, সেই সোজা গাছে গাছে জাল বিছিয়ে চোখের পলকে সুলেমান ও আয়শা সেই জালের উপর পড়ল। এদিকে রাজা লুইস নিয়োজিত রক্ষীরা এসে ঘিরে ফেলল আয়শা ও সুলেমানকে। রক্ষীরা সুলেমানকে একটা গাছের সাথে বেঁধে আয়শাকে টেনে হিঁচড়ে একটা ঝোপের আড়ালে নিয়ে গিয়ে কয়েকজন মিলে আয়শার হাত পা চেপে ধরল। আর একজন লোলুপ ভঙ্গিতে আয়শার বুকের উপর থেকে ঝুঁকে আয়শার স্তনে হাত দিবে এমন সময় সশব্দে একটা তলোয়ার বাতাসে ভেসে এসে সেই রক্ষীর হাতটা কেটে দিয়ে আবার শূন্যে অদৃশ্য হয়ে গেল। এদিকে বাকি রক্ষীরা উঠে হাতে তরবারি ধরে এদিক ওদিক ছুটতে লাগলো। সেই তরবারি আবার দৃশ্যমান হয়ে প্রচণ্ড গতিতে উড়ে উড়ে রক্ষীদের ঘাড় থেকে মাথা কেটে আলাদা করে আয়শার সামনে এসে মাটিতে গেঁথে সোজা হয়ে রইল। আয়শা উঠে তলোয়ারের সামনে হাঁটু গেড়ে বসে কৃতজ্ঞতা প্রকাশ করলো। তলোয়ারের পাশে একটা আলোর ঝলকানির উপর একজন বৃদ্ধ ব্যক্তির উদয় হলো। ভীষণ সুন্দর চেহারা আর মুখে মিষ্টি হাসি। আয়শা একটু ঘাবড়ে যেতেই বৃদ্ধ মিষ্টি হেসে বলল, তোমার তো সাহসী মেয়ের মুখে আতঙ্কের ছাপ বেমানান আয়শা। তুমি সমস্ত ভয়ভীতি পেছনে ফেলে এগিয়ে যাও, তোমার লক্ষ্য বরাবর, অবশ্যই তুমি সফল হবে। আয়শা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু আপনি কে দাদু? বৃদ্ধ মিষ্টি এসে বলল, আমি জিন সম্প্রদায়, এই বনে প্রায় 150 বছর ধরে আছি। আগে এখানে বৃক্ষের শাখায় লতাপাতায় ফুল ফুটতো, বসন্ত আসতো, পাখিরা গান গাইতো, প্রাকৃতিক স্বর্গ ছিল। কিন্তু রাজা লুইস সিংহাসন দখল করার পর থেকে তার অত্যাচার, অবিচার এবং এই বনে তার নিষ্কর্ম কার্যক্রম শুরু হবার পর থেকে বনটা যেন মরে গেছে। তাই এ বনের নাম এখন মৃতবন। এই বনে এখন একটাই ফুল ফুটে, সেটা হলো রহস্যময় কালো গোলাপ। আগ্রহ নিয়ে আয়শা প্রশ্ন করলো, কি এমন রহস্য লুকিয়েছে ওই কালো গোলাপে? বৃদ্ধ ব্যক্তি বলল, ওই কালো গোলাপ অশুভ শক্তির উৎস। কালো গোলাপ ফোটাতে হলে সদ্য নবু যৌবনা মেয়েদের বলি দিয়ে তাদের রক্ত মাটির সাথে মিলিয়ে দেওয়া হবে। তারপর সেখানে ধীরে ধীরে বেড়ে ওঠে কালো গোলাপের গাছ। কিন্তু বলি দেবার আগে রাজা লুইস ওই মেয়েদের দেহ ভোগ করে, তারপর গাছের সাথে বেঁধে তীর মেরে মেরে ফেলে। মাটিতে শুইয়ে বালি দিয়ে দেহগুলো ওখানেই চাপা দেওয়া। কালো গোলাপ এক ধরনের মহাশক্তিশালী মধু হয়, যা খেলে যৌন শক্তি শতগুণ বৃদ্ধি পায়। এবং এই মধু খেয়ে রাজা লুইস এত এত মেয়েদের দেহ ভোগ করে। আর কালো গোলাপের ফুলের নির্যাস পৃথিবীর সবচেয়ে ভীষণ ভয়ঙ্কর বিষ, যে বিষ তীরের মাথায় রেখে শত্রুদের অনায়াসে ঘায়েল করতে পারে। এর জন্য রাজা লুইস সাথে কেউ পেরে ওঠে না কখনোই। চিন্তাগ্রস্ত আয়শা তাহলে রাজা লুইসকে ধ্বংস করে রাজ্য আর ওইসব অসহায় মেয়েদের জীবন রক্ষা করার উপায় কী? মাটিতে গেঁথে থাকা তলোয়ার টেনে তুলে আয়শার হাতে দিয়ে বৃদ্ধ জিন বলল, একমাত্র তোমার মতো সাহসী ও অকুতোভয় সংগ্রামী কারো পক্ষে এটা সম্ভব। এই তলোয়ারের বিশেষ একটা গুণ রয়েছে, অশুভ শক্তি এই তলোয়ারে এক আঘাতে ঘায়েল হয়ে যায়। এটা যত্ন করে রাখো। আর হ্যাঁ, তলোয়ারের প্রয়োজন হলে স্মরণ করা মাত্র সে দৃশ্যমান হবে, তাছাড়া অদৃশ্য হয়ে থাকবে। কথা শেষ হতে না হয় তলোয়ার আয়শার হাতে অদৃশ্য হয়ে গেল। জিনবৃদ্ধ আয়শার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নির্ভয়ে এগিয়ে যাও, বিশেষ প্রয়োজনে আমি নিজে থেকে তোমার পাশে গিয়ে দাঁড়াবো। কথা শেষে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল। সুলেমানকে যেখানে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে সেখানে দৌড়ে এসে সুলেমানকে মুক্ত করল আয়শা। আয়শার মায়াপরীকে ডাকতে সামনে দৃশ্যমান হলো জলজলে সোনালী প্রজাপতি। আয়শা বলল, মায়াপরী, হাতে সময় খুব কম, রাত গভীর হচ্ছে, যত দ্রুত সম্ভব আমাদের সেখানে নিয়ে চলো যেখানে আমার বাবাকে আটকে রাখা হয়েছে। সোনালি প্রজাপতি সোনালি আলো ছড়িয়ে উড়ে উড়ে আগে আগে, আর আয়শা ও সুলেমান পিছন পিছন এগিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে সুলেমান আয়শার হাত টেনে ধরতে আয়শা ঘুরে দাঁড়ালো। সুলেমান একটা আংটি বের করে আয়শার হাতের আঙ্গুলে পরিয়ে দিয়ে আয়শার হাতে চুমু খেয়ে বলল, আংটিটা দিতে ভুলেই গেছিলাম, পরে যদি সুযোগ না হয় তাই এক্ষুনি পরিয়ে দিলাম। আয়শা মিষ্টি এসে সুলেমানকে বুকে জড়িয়ে বলল, কেন হবে না সুযোগ, আমাদের যে জীবন অনেকটা পথ পাড়ি দেওয়া এখনো বাকি। আবার দুজনে হাঁটতে শুরু করলো।
এদিকে রাত গভীর হবার সঙ্গে সঙ্গে রাজা লুইস নারী দেহ ভোগের নেশায় মত্ত হয়ে উঠেছে তার প্রাসাদ কক্ষে। মিতু নামে একটি 16 বছরের বয়সী মেয়ে আজ তার শিকার। ভীষণ ভয়ে পালঙ্কের এক কোণায় গুটিসুটি মেরে বসে কাঁদছে মিতু, আর হাত জোর করে বারবার তাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেবার মিনতি করছে। কিন্তু মৃত্যুর চোখের জল রাজার হৃদয় ছুঁতে পারল না। রাজা কক্ষে ঢুকে দরজা বন্ধ করে পালঙ্কে এসে বসলো। জোর করে মিতুকে টেনে এনে কোলের উপর বসিয়ে মিতুর ঘাড়ে বুকে হাত বুলাতে লাগলো। মিতু রাজার হাত পা ধরে কান্না করে বলল, আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি আপনার মেয়ের মতো। আপনি বিয়ে করলে এতদিন বয়সে আমার বয়সে আপনার একটা মেয়ে থাকতো। এই কথা শুনে রাজা লুইস ভীষণ রেগে গিয়ে তরবারি হাতে নিয়ে বলল, হয়তো আমার সাথে রাত কাটাবি, নয়তো এই তরবারি এক কোপে তোর ঘাট থেকে মাথা আলাদা করা হবে এক্ষুনি। বল কোনটা চাস? মিতু কান্না জড়িত কণ্ঠে বলল, মহারাজ, একটা মেয়ের কাছে তার ইজ্জত জীবনের চেয়ে মহামূল্যবান। আপনি না হয় আমার ঘাট থেকে মাথা আলাদা করে ফেলুন। তবে তাই হবে, রাজা লুইস বলল। মিতু চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার নাম জপতে লাগলো। রাজা তরবারি উঁচু করে ধরবে, মিতুর ঘাড়ে কোম মারবে, এমন সময় দরজায় লাগানোর কড়া নাড়ের শব্দ। রাজা এগিয়ে গিয়ে দরজা খুলতে একজন সৈন্য বলল, মহারাজ, মৃতবনের সেই রাতের অদৃশ্য দেওয়াল পার করে কেউ ঢুকে পড়েছে। আর যারা সেই দেওয়াল পার করতে পেরেছে তারা নিঃসন্দেহে শক্তিশালী, এবং বনে কিছু রক্ষীদেরও তারা হত্যা করেছে। সুতরাং বিষয়টি হালকা হিসেবে নেওয়া উচিত নয় কিছুতেই। রাজা লুইস কপালে চিন্তার রেখা ফুটে উঠল। দেরি না করে সৈন্যদের নিয়ে ছুটল মৃতবনের উদ্দেশ্যে। এদিকে আয়েশা ও সুলেমান এসে পড়েছে সেই কালো গোলাপের বাগানের কাছে। সুলেমান হাত শক্ত করে ধরে আয়েশা বলল, নিশ্চয় বাবা পুরনায় এই কালো গোলাপের কাছে এসেছিল, এবং বাবাকে বন্দি করে রাখার রহস্য এই কালো গোলাপেই আছে। তাই আমাকে কালো গোলাপের কাছে যেতে হবে। আমার কিছু হবে না, আমি ফিরে আসা পর্যন্ত আপনি দয়া করে নিজের খেয়াল রাখবেন। সুলেমান আয়েশাকে বুকে টেনে কপালে চুমু খেয়ে বিদায় দিল। আয়েশা এসে কালো গোলাপের গাছের পাশে দাঁড়ালো। গাছ ছমছমে পরিবেশ, প্রকৃতি যেন থমকে আছে। গাছের পাতাগুলো অনড় হয়ে হাওয়া দিচ্ছে। এই বন ছেড়ে পালিয়েছে। আয়েশা মনে মনে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করায় একবার সুলেমানের দিকে তাকিয়ে তার কালো গোলাপের স্পর্শ করতে চোখের পলকে গোলাপ গাছের কালো গোলাপগুলো ভয়ঙ্কর কালো সাপ হয়ে আয়েশাকে জড়িয়ে ধরে ফেলল। পাশেই ঘাসের ভিতর থেকে একটা সুড়ঙ্গ মুখ খুলে গেল। কালো সাপগুলো আয়েশাকে টেনে সেই ভিতরের সুড়ঙ্গে নিয়ে গেল। সুলেমান দৌড়ে আয়েশাকে ধরতে চাইলে, কিন্তু সুলেমান নিজের জায়গা থেকে এক পাও নড়তে পারল না। চোখের পলকে সেই সুড়ঙ্গের মুখটা আবার বন্ধ হয়ে গেল। এদিকে সুড়ঙ্গের ভেতর প্রবেশ করতে আয়েশা দেখল তার বাবা সুড়ঙ্গের ভেতরে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে আছে। যাক, অবশেষে আয়েশার প্ল্যানটা সফল। আয়েশা চেয়েছিল যে করে হোক তার বাবার কাছে পৌঁছাতে হবে, এবং আয়েশা এও জানতো বাবার কাছে পৌঁছানোর উপায় এই একটাই। হুঁশ ফিরতে আয়েশাকে দেখে বাবা ভীষণ অবাক হলো। তুমি এখানে কেন আসতে গেলে? এটা মরণ ফাঁদ, এখান থেকে মনে হয় বেঁচে ফেরা অসম্ভব। আয়েশা বলল, বাবা তুমি একদম ভয় পাবে না, আমাদের সঙ্গে সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে। বাবা, তোমার মনে আছে আমার সঙ্গে আছে মায়াপরী? মায়ের মৃত্যুর পর যখন একদিন তার কবরের পাশে বসে কাঁদতেছিলাম, আমি তখন মায়াপরী আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। আমাকে কাঁদতে দেখে সে নিচে নেমে আসে, তারপর কত চেষ্টা করে আমাকে হাসানোর জন্য। সেই থেকে মায়াপরী তার রাজ্যে ফেরেনি, আমার সঙ্গে আছে। বিপদে সে আমার বন্ধু, সে আমাকে জাদুকরী ক্ষমতা দিয়েছে। বর্তমান পৃথিবীর অত্যাচারী দখলে বাবা, এখানে লড়াই হলে বাঁচতে হবে। আর যারা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে তারা কখনো হারে না। অত্যাচারীদের অত্যাচার যত সহ্য করবে মানুষ, অত্যাচারীদের অত্যাচার ততই বাড়তে থাকবে। তাই চুপ করে না থেকে লড়তে হবে তার বিরুদ্ধে। আসার পথে জঙ্গলে এক বৃদ্ধ জিন আমার জীবন বাঁচিয়েছে কেন জানো? সেও চায় এ যাত্রায় অত্যাচারী রাজা লুইসের পতন হোক, মুক্তি পাক এ রাজ্যের নিরীহ অসহায় মানুষগুলো, তারা আবার বাঁচার মতো বাঁচুক। সুলেমান আমাদের পাশের গ্রামের ছেলে, আমার জীবনসঙ্গী। সে জানে রাজা লুইস কতটা ভয়ঙ্কর, এবং সুলেমান আমার পাশে আছে এই জন্য যে আমি ভুল কিছু করেছি না। এ যাত্রায় সবাই আমাদের সঙ্গে আছে। তুমি চিন্তা করো না বাবা, আমরা জয়ী হবই। আয়শার কথা শেষ হতে না হতেই কালো সাপগুলো আরো শক্ত করে পেঁচিয়ে ধরল আয়শাকে ও তার বাবাকে। আয়শা আর এক মুহূর্ত দেরি না করে চোখ বন্ধ করে মনে সেই তলোয়ারটার কথা ভাবতে তলোয়ার দৃশ্যমান হয়ে চোখের পলকে সবগুলো সাপকে কেটে টুকরো টুকরো করে ফেলল। সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের মুখটা খুলে গেল। আয়শা তার বাবাকে ধরে সুড়ঙ্গের মুখের কাছে এসে দাঁড়াতেই সুলেমান এগিয়ে এসে আয়শা ও তার বাবাকে টেনে উপরে তুলল।
ইতিমধ্যে রাজা লুইস তার সেনা সৈন্যদের নিয়ে উপস্থিত। আয়শাকে দেখে সৈন্যদের হুকুম করলো খতম করার জন্য। রাজার নির্দেশ পাওয়া মাত্র সৈন্যরা শত শত তীর ছুড়ল আয়শা ও সুলেমান ও তার বাবাকে লক্ষ্য করে। সুলেমান বলল, আয়শা, তোমার আঙ্গুলে যে আংটিটা পরিয়ে দিয়েছিলাম সেই আংটিতে একটা ঘষা দাও জলদি। আয়শা দেরি না করে জলদি ওই আংটিতে ঘষা দিতে আয়শা, সুলেমান, আয়শার বাবা চারজনে অদৃশ্য দেওয়ালে খাড়া হয়ে গেল। তীরগুলো এসে সেই দেওয়ালে লেগে মাটিতে পড়ে গেল, কাউকে ছুঁতে পারল না। কিন্তু রাজা লুইসের কাছে রয়েছে আরও মারাত্মক শক্তিশালী তীর। রাজা লুইস সেই তীর ছুঁড়ে মারতে অদৃশ্য দেওয়াল ভেদ করে তীর এসে ঢুকলো সুলেমানের বুকে। সঙ্গে সঙ্গে সুলেমান লুটিয়ে পড়ল। প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করতে লাগলো সুলেমান। আয়শা দিশেহারা হয়ে পড়ল। মায়াপরী আয়শার চোখে একটা বালিকণা হয়ে ঢুকে পড়তেই আয়শার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সেই পানির কয়েক ফোঁটা সুলেমানের বুকে যেতেই সুলেমান শরীর থেকে সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেল মুহূর্তে। আয়শা দেরি না করে চোখ বন্ধ করে তরবারির কথা ভাবতেই তরবারিটা দৃশ্যমান হয়ে রাজার সৈন্যদের ঘাড় থেকে মাথা আলাদা করতে লাগলো। সব সৈন্যদের মারা শেষে তরবারিটা রাজা লুইসের তরবারিকে আঘাতে ভেঙে দুই টুকরো হয়ে মাটিতে পড়ল। রাজা লুইস এগিয়ে এসে আয়শার চুল ধরে বলল, আমাকে হারানোর মতো এখনো কেউ সৃষ্টি হয়নি এই পৃথিবীতে। নে, এবার আমার হাতে তুই মর। কথা শেষে রাজা লুইস কোমর থেকে একটা ধারালো ছুরি বের করে আয়শার গলার পিছন থেকে কেউ তরবারি ঢুকিয়ে দিল। সেই তরবারি লুইসের বুক ভেদ করে বেরিয়ে আসছিল। লুইস পেছনে দেখল সেই বৃদ্ধ জিন। জিন বলল, হাজার মানুষের সুখের বিনিময়ে তোমার মতো দুষ্টু রাজার বলি দেওয়া দোষের কিছু নয় লুইস। রাজা লুইস ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে যায়। মৃত বনের কালো গোলাপের গাছগুলো সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল। গোলাপের রং ধীরে ধীরে লাল হতে লাগলো। মৃত বনে আবার পাখিদের আনাগোনা হলো, কোলাহাল। মৃত বন যেন প্রাণ ফিরে পেল। রাজ্যের প্রজারা খুশি হয়ে আয়শাকেই রাজ্য পরিচালনার দায়িত্ব দিলেন। তারপর থেকে বসন্তের মতোই রঙিন হতে লাগলো এই রাজ্য। কালো গোলাপের অধ্যায় শেষে এখন সুখ শান্তিতে ভরপুর রাজ্যের লোকজনের চোখের মণি আয়শা। আর আয়শার বুদ্ধি বিচক্ষণ রাজ্যের প্রতিটি মানুষ ভয়হীন, চিন্তাহীন জীবনযাপন করতে লাগলো। সমাপ্ত। গল্পটার নাম কালো গোলাপ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।